আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। সরকার রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়নি। তিনি বলেন, ইতোমধ্যেই বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সরকার দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারে না বলেও জানান তিনি। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ডক্টর ইউনূসের কোনো আপত্তি আছে কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে অগ্রাধিকার দেয়া বা না দেওয়ার বিষয়ে তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি নন। তিনি বলেন, তিনি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছেন। সাক্ষাৎকারে খেলাপি ঋণ সহ নানা সমস্যায় জর্জরিত আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া নানা উদ্যোগ ও সেগুলোর সফলতার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। এ সময় বিচারের জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে দ্য হিন্দুকে তিনি জানান। উপদেষ্টাদের বিভ্রান্তিমূলক বক্তব্যের কারণে অন্তর্বর্তী সরকারের উপর সন্দেহ তৈরি হতে শুরু করেছে, আর দ্রুত নির্বাচন না হলে রাজনৈতিক সংকট বাড়বে, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস 2024-এর এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যদের বিভ্রান্তিমূলক বক্তব্য না দেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অভিজ্ঞতা নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেছেন, দ্রুত নির্বাচন দিতে হবে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের মুখ্য দায়িত্ব। সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে। তিতুমির কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে জানতে এখন আমরা চলে যাচ্ছি সহকর্মী তামজিদ সুমনের কাছে। তামজিদ, শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ খবর কি আছে আপনার কাছে? বিক্ষোভের সর্বশেষ খবর বলতে আসলে তারা প্রধান ফটকের ভেতরেই অবস্থান নিচ্ছেন এবং তারা কিছুক্ষণ পর পরেই স্লোগান দিচ্ছেন এবং তাদের বিক্ষুব্ধ সেই যেই শিক্ষার্থী তাদের দাবি দেওয়া নিয়ে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন তারা তাদের এই কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চান। সেজন্য তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন এবং তারা বলছেন যে তাদের আবেদনের প্রেক্ষিতে উপদেষ্টারা বসার কথা রয়েছে তাদের সাথে। তারা এরকমটিও বলেছেন যে সরকারের পক্ষ থেকে যদি দ্রুত একটি সমাধানের পথ খুঁজে বের না করা হয় তাহলে তারা বড় ধরনের আন্দোলনে যাবেন। আজকে কিন্তু পুরো সকাল 11টার পর থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের ভেতরের ক্যাম্পাসে এবং প্রধান ফটকের সামনে অবস্থান করছেন এবং কিছুক্ষণ পর পর তারা ক্যাম্পাসের ভেতরে মিছিল বের করছেন এবং মিছিলে বারবারই একটি কথা বলা হচ্ছে যে তাদের সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরেও তারা এই যে তাদের যে দাবি সেই দাবিটি আসলে তারা 2004-এর পর থেকে এই দাবিটি তুলেছিলেন, সেই দাবিটি তারা এখনও বাস্তবায়ন করতে পারেননি এবং তাদের যেটি বক্তব্য যে এই কলেজে আসলে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কোনো শিক্ষা দেওয়া হয় না, অর্থাৎ স্নাতক পর্যায় থেকে শিক্ষা শুরু হয়। সেক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয়ে যেই ধরনের যে আঙ্গিকে পাঠদান কর্মসূচি চলে বা যে সিলেবাসে পড়াশোনা করা হয় তারাও সেম একই রকম সিলেবাসে এবং একইভাবে তারা লেখাপড়া করছেন এবং তাদের যে সুযোগ সুবিধা, হল, বড় মাঠ বা যতটুকু জমি থাকার প্রয়োজন একটি বিশ্ববিদ্যালয় সবগুলোই তাদের আছে। এরপরেও তারা কেন তাদের দাবি পূরণ হচ্ছে না সেটির দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারের পক্ষ থেকে। তারা বলেছেন যদি তাদের দাবি না মানা হয় তাহলে
বড় ধরনের কর্মসূচিতে যাবেন। আমরা বলেছি যে আপনারা যদি সড়ক অবরোধ করেন সেক্ষেত্রে কিছুটা ভোগান্তির সৃষ্টি হয় জনসাধারণের। সেক্ষেত্রে তারা বলেছেন যে তাদের দাবি আদায় করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এর কোনো ভালো বিকল্প উপায় এখনও তারা পাননি, এবং যদি এর কোনো বিকল্প উপায়ে তারা আন্দোলন করতে পারেন সেটির বিষয়ে তারা চিন্তা করবেন। সব মিলিয়ে আজকে সারাদিন আসলে তিতুমির সরকারি কলেজের কোনো ধরনের ক্লাস হয়নি, পরীক্ষা হয়নি, এবং তিতুমির কলেজের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আসলে বিষয়টি নিয়ে চিন্তা করছেন এবং আলোচনা করছেন। পরবর্তীতে কোনো আপডেট হলে তারা আমাদেরকে জানাবেন, সেটিও বলা হয়েছে। তো সব মিলিয়ে আন্দোলন চলছে। শিক্ষার্থীরা বলছেন যে কলেজের ভেতরেই তারা অবস্থান চালিয়ে যাবেন এবং আন্দোলন করবেন। যদি কোনো আশ্বাস পান তখন আন্দোলন তারা পরিহার করবেন। লোপা জানছিলাম তিতুমির কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের খবর। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গণ আন্দোলনের সময় দায়েরকৃত প্রায় সব মামলা প্রত্যাহার করা হয়েছে। যে আইনে সাইবার সিকিউরিটি আইন বাতিল হবে সে আইনেই সাথে সাথে হয়রানিমূলক সব মামলা রহিত হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে আজ আইন মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। হ্যাকিং রোধে সাইবার সুরক্ষা আইন হবে বলেও তিনি জানান। রাজনৈতিক দলের বিচারের ক্ষেত্রে যে অধ্যাদেশ করা হবে তার প্রস্তাবনায় আছে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কাছে সুপারিশ করতে পারে। তবে এখনও কিছু হয়নি। উপদেষ্টা পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের বিষয়টি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পাবে। সপ্তাহ দুয়েকের মধ্যে হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারপতি নিয়োগে আইন হয়ে যাবে বলেও তিনি জানান। এখন যারা হয়রানি ও বাণিজ্য করার জন্য মামলা করছেন তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। সাইবার সিকিউরিটি একটা বাতিল হবে, সেই আইনেই একটা বিধান রেখেছি। স্পিচ অফেন্সের সকল মামলা রহিত হয়ে যাবে। ঢালাও মামলা হচ্ছে, সরকার কিন্তু মামলা করছে না, ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তো যারা হয়রানির শিকার হচ্ছে তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থায় তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কামরুলকে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। সোমবার রাজধানী উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ১৯শে জুলাই নিউ মার্কেট এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের শ্যালক আব্দুর রহমান। শেষবারের মতো প্রিয় মোহামেডান ক্লাবে গেলেন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জাকারিয়া পিন্টু। মোহামেডান ক্লাব আঙিনায় তৃতীয় ও ফুটবল ফেডারেশনের চত্বরে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনারও দেখানো হয় পিন্টুর প্রতি। জোহর নামাজ শেষে প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় পঞ্চম জানাজা। তাকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন স্তরের শুভানুধ্যায়ীরা। রিপোর্ট নিলয় মজুমদারের। চিরচেনা মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জাকারিয়া পিন্টু। ৫ দশক ধরে এই ক্লাবে আসতেন কখনো খেলোয়াড় হিসাবে, আবার কখনো সংগঠক হিসাবে। পিন্টু ও তার সতীর্থদের পদচারণায় মুখরিত থাকত ক্লাব প্রাঙ্গণ। কিন্তু মঙ্গলবার সকালেও পিন্টু আসলেন নিথর প্রাণ। পুরো ক্লাব জুড়ে শোকের ছায়া। এইখানে জানাজার নামাজে অংশ নেন সাবেক ফুটবলার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন, মোহামেডানের সাবেক সভাপতি ও এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনি, এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন। সকল সময় পিন্টু ভাই আমার সাথে ছিলেন। এই ক্লাবের উন্নয়নে তার ধারণা ছিল। সকল সময় একটা কথাই চিন্তা করতেন, কিভাবে এই ক্লাবকে আরও সকল সময় যেভাবে তাদের সময় এই ক্লাবকে গৌরব অর্জন করেছেন সেভাবে করতে পারেন। ক্লাবের একটি ভালো হলে খুবই আনন্দিত হতেন। এই বয়সেও উনি মাঠে নাচানাচি শুরু করে দিতেন। ক্লাবের খারাপ সময় অনেক দুঃখ প্রকাশ করতেন। আমরা মনে করি জাকারিয়া পিন্টু একটা ব্যক্তি নয়, নিজেই একটা প্রতিষ্ঠান। জাকারিয়া পিন্টু অত্যন্ত আদর্শ খেলোয়াড় ছিলেন, অত্যন্ত পরহেজগার ছিলেন। রমজান মাসে রোজা রেখে তিনি ফুটবল খেলতেন। তার সাথে আমি পাকিস্তান জাতীয় দলের হয়ে ইরান এবং তুরস্কে কয়েকবার গিয়েছি।
ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী, চীনের দেওয়ালের মতো ছিল তার ভূমিকা। অনেকবার এই ক্লাবকে লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন এবং খেলা ছাড়ার পরও তিনি ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ছিলেন। পরে মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রাঙ্গণে চতুর্থ জানাজায় যোগ দেন সংগঠনের সভাপতি তাবিত আওয়াল সহ ফেডারেশনের কর্মকর্তারা। জাকারিয়া পিন্টু বাংলাদেশের ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে জানিয়েছেন বাফুফের সভাপতি। ফুটবলটাকে তৈরি করে দিয়েছে বাংলাদেশে এবং দেশকে স্বাধীন করে দিয়েছে। ওনারা সবসময় আমাদের অভিভাবক। অ্যান্ড উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ, যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। বাদজোহর জাতীয় প্রেস ক্লাবে পঞ্চম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এমন কিংবদন্তি খেলোয়াড়ের মৃত্যুতে গভীর শোক জানান তিনি। সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। এদিন ধানমন্ডি ও ইন্দিরা রোডে আলাদা জানাজায় অংশ নেন আত্মীয় ও সতীর্থরা। বিকেলে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে জাকারিয়া পিন্টুকে দাফন করা হবে। এর মধ্য দিয়ে প্রস্থান হবে দেশের ফুটবল ইতিহাসের এক মাইল ফলকের। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতের সংস্কারে কাজ শুরু হয়েছে, তবে এখন অনেক কাজ বাকি আছে। যেমন ট্যাক্স খাতকে আরও সহজ করা, ব্যাংক থেকে তুলে নেওয়া টাকা উদ্ধার, ব্যাংকের তারল্য সংকট মোকাবেলা, মানুষের আস্থা ফিরিয়ে আনা সহ বেশ কিছু। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বলেন, কোনো ব্যাংক বন্ধ করার ইচ্ছা সরকারের নেই। ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কয়েকটি ব্যাংকে অর্থ সহায়তা করেছে বাংলাদেশ ব্যাংক। সামনে অনেক চ্যালেঞ্জ আছে, সরকারের মাধ্যমে ভালো কিছু করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আর্থিক খাতে বড় সমস্যা হলো নিয়ম কানুন না মানা। সংস্কারের কিছু আছে মধ্যমেয়াদী, যা এই সরকার করতে পারবে, কিছু দীর্ঘমেয়াদী, যা পরবর্তী সরকারকে করতে হবে। তাহলেই আর্থিক খাত শক্তভাবে দাঁড়াবে। ব্যাংকিং সেক্টর, পুঁজি বাজার, বিভিন্ন সেক্টর, এবং শুধু এটা না, আর্থিক বিষয় সংক্রান্ত বিভিন্ন প্রকল্প নেওয়া, প্রকল্পের আপনার ইমপ্লিমেন্টেশন, সেগুলো অনেক রকম আপনার যেটা আমরা অনিয়ম, দুর্নীতি করেছি, আমরা চেষ্টা করছি সেগুলি কারেক্ট করার জন্য। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশের জনপ্রিয় ক্লিনার ব্র্যান্ড হারপিক। মোহাম্মদ রকিব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডক্টর তানভীর আহমেদ। আলোচনায় অংশ নেন হারপিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর নুসরাত ইমরোজ তিশা, ইউনিসেফের ওয়াশ বিশেষজ্ঞ মোহাম্মদ মুনিরুল আলম, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মোহাম্মদ ফজলুল হক এবং রেকিট বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি। এ সময় আলোচকরা বাংলাদেশের স্যানিটেশন সমস্যা মোকাবেলায় বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। উপদেষ্টাদের বিভ্রান্তিমূলক বক্তব্যের কারণে অন্তর্বর্তী সরকারের উপর মানুষের সন্দেহ তৈরি হতে শুরু করেছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচন না হলে রাজনৈতিক সংকট বাড়বে বলেও মনে করেন তিনি। আর ডক্টর মঈন খান মনে করেন, সম্পূর্ণ সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার যুক্তি সঠিক নয়। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তাই দ্রুত নির্বাচন না হলে সংকট বাড়বে। এদের কারণে কিন্তু আপনার রাজনৈতিক অভিজ্ঞতা নেই। সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া উচিত সরকারের। আমি আজকে যে সংস্কারটি করছি, এমন হতে পারে আগামীকাল কিন্তু সেটাকে আবার পুনরায় সংস্কার করতে হবে।
কেননা সংস্কার কোনোদিন কোনো জায়গায় থেমে থাকে। কাজে এটা এমন কোনো বিষয় নয় যে আমি সংস্কারগুলো করব, তারপরে আমার সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব। এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না। বক্তারা বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র ফেরাতে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ নিয়ে এখনও অপপ্রচার চালিয়ে যাচ্ছে প্রতিবেশী একটি দেশ। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে উল্লেখ করে উপদেষ্টা বলেন, একে আরও গতিশীল করতে অপরাধীদের ধরা হচ্ছে, যা অব্যাহত থাকবে। এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। আমার একটা অনুরোধ, মিথ্যা সংবাদ দিবেন না, যেটা ঘটে নাই ওটা বলবেন। এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। দেখেন যে পার্শ্ববর্তী দেশ, আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই, যে যারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি। আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা। আমি বললে লোকে অত বিশ্বাস করবে না যতটা আপনি বললে বিশ্বাস করবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এটাকে কাউন্টার করেন। কেউ নির্বাচিত হয়ে যেন আগের সরকারের রূপে ফিরে না আসে, সেজন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রাজনৈতিক দলের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থার কাছে সুপারিশের কথা প্রস্তাবনায় আছে বলেও জানান উপদেষ্টা। অনেকে সরকারকে পেয়ে বসেছে জানিয়ে আসিফ নজরুল বলেন, সরকার কঠোর হলে শক্তভাবেই হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকনউদ্দিন। অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন, যা শুরুতেই আইন উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনের সময় তাদের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় সকল মামলা প্রত্যাহার করা হয়েছে। সাইবার সিকিউরিটি আইন বাতিলের সাথে সাথে এই আইনে করা হয়রানিমূলক সব মামলা রহিত হয়ে যাবে। তবে হ্যাকিং রোধে সাইবার সুরক্ষা নামে আইন করা হবে বলেও জানান তিনি। বলেন, উচ্চ আদালতে বিচারপতি সহ সারা দেশে প্রায় 4300 আইন কর্মকর্তা এই 3 মাসে নিয়োগ দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন, বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো। তো এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। এই আইনটা আই বিলিভ সম্ভবত সপ্তাহ 2-এর মধ্যে আমরা করে ফেলতে পারবো। পিপিজিপি ওনারা যে নিয়োগ হন, ওনারা যেন একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হন, এটার লক্ষ্যে আমরা একটা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি। চেষ্টা করব এই আইনটা যেন আমরা এই বছরের মধ্যে করে যেতে পারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, যা সংশোধনীতে আইনের পাশাপাশি দেশি বিদেশি আইন বিশেষজ্ঞ নিয়োগ দেবার বিষয়ও চূড়ান্ত হয়েছে বলে জানান উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল, আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে এটা আগামী সম্ভবত বৃহস্পতিবারের মধ্যে এটা আইনে পরিণত হবে। আদালত যদি মনে করে তাহলে রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার রয়েছে, অনুমোদন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে। এটা জাস্ট এগুলির কথা আমি আইনে উল্লেখ করা নাই, কিন্তু যদি মনে করে তাহলে করতে পারে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল এখনও হয়রানিমূলক মামলা দায়ের ও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করা নিয়ে। আপনি আন্দোলন করবেন, আন্দোলনের তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মস থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। সবার মধ্যে যখন এই ধরনের বোধ জাগ্রত হবে যে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা কিছু মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। নির্বাচন নিয়ে সরকারের চিন্তাভাবনা কি, এ বিষয়েও জানতে চান সাংবাদিকরা।
আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। নিজের কাজ সঠিকভাবে করতে চান বলেও জানান আসিফ নজরুল। 10-এর মধ্যে আমি খুব বেশি হলে 4 দিব নিজেকে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহীর শারদায় পুলিশ একাডেমিতে 40তম ব্যাচের এএসপি এবং এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া ইউনিটের এআইজি মাইনুল হক সাগর। তিনি জানান, অনিবার্য কারণবশত এএসপি এবং এসআই সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। এদিকে পুলিশ একাডেমিতে 40তম ব্যাচে প্রশিক্ষণরত এসআইদের মধ্যে আরও 3 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই নিয়ে 804 জন প্রশিক্ষণার্থী এসআই এর মধ্যে 313 জনকে অব্যাহতি দেওয়া হলো। সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কাফনের কাপড় পরে কক্সবাজারে সড়ক অবরোধ করেছে সেন্ট মার্টিনবাসী সহ পর্যটন শিল্পের সাথে জড়িত বিভিন্ন স্তরের লোকজন। দুপুরে শহরের পর্যটন জোন কলাতলী ডলফিন মোড়ে অবস্থান নেয় তারা। সড়ক অবরোধের কারণে কলাতলীর প্রধান সড়ক এবং মেরিন ড্রাইভ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আন্দোলনকারীরা জানান, সেন্ট মার্টিন দ্বীপের সকল শ্রেণী পেশার মানুষের আপত্তি অগ্রাহ্য করে সরকার সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং রাত্রি যাপন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ইতোমধ্যে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। ফলে আর্থিক বিপর্যয় দেখা দিয়েছে। এতে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। পুলিশ জানায়, বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরানোর জন্য শান্তিপূর্ণ আলোচনা চলছে। এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি। পাকিস্তানের সাথে প্রথমবারের মতো বাংলাদেশের নৌ রুট চালুর কারণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এতে আমদানি রপ্তানি বাণিজ্যে গতিশীলতা সৃষ্টি হবে বলে মনে করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দুপুরে চট্টগ্রাম বন্দর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল সমূহ পরিচালনায় আরও স্বচ্ছতা আনছে বন্দর কর্তৃপক্ষ। প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি করতে দরপত্র প্রক্রিয়াকে ঢেলে সাজানো হচ্ছে। এছাড়া গত 3 মাসে আগের বছরের তুলনায় 10% বেশি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, লালদিয়া চর টার্মিনালের মতো মেগা প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিতে কাজ চলছে বলেও জানান বন্দর চেয়ারম্যান। কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে 81 বছর পর জাপানে নেওয়া হচ্ছে 24 জন সৈনিকের দেহাবশেষ। জাপানের 7 সদস্যের ফরেনসিক দল এই দেহাবশেষ সংগ্রহের কাজ করছেন। সমাধিতে মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া গেছে। জাপানের প্রতিনিধিদের সঙ্গে এ কাজে সহায়তা করছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির। দুপুরে এ কাজে ইনোওয়ে হাসোয়েকি, প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ ফ্রান্সিস মাইকেল, কবর খনন বিশেষজ্ঞ কর্নেল সাজ্জাদ আলী জহির এবং দোভাষী সাদিক হোসেন রানা উপস্থিত ছিলেন। কমনওয়েলথ গ্রেভিয়ার্ড কমিশন এই যুদ্ধ সমাধিক্ষেত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। এখানে খনন কাজ চলছে। আমরা 24 সৈনিকের দেহাবশেষ পেয়েছি। 24 নভেম্বর খনন কাজ শেষ হওয়ার কথা। এটি শেষ হলে আমরা দেহগুলো নিয়ে যাব। আমরা সমাধিতে মাথার খুলি এবং শরীরের বিভিন্ন অংশের হাড় পেয়েছি। আশা করছি আমরা দ্রুত দেহাবশেষ নিয়ে জাপান ফিরব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শরীফুল ইসলামকে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে আদালতের বিচারক আসাদুজ্জামান 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এবিএম জাকির হোসেন জানান, মধ্যরাতে নগরীর আলমনগর এলাকা থেকে শরীফুল ইসলামকে গ্রেফতার করে পিবিআই। এ নিয়ে আবু সাইদ হত্যা মামলায় 3 জনকে গ্রেফতার করা হলো। গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাইদ। এ ঘটনায় আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন। এই মামলার প্রধান আসামি রংপুর মেট্রোপলিটন পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়কে আগেই গ্রেফতার করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচার পতনের পর তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন সকলকে ধারণ করতে হবে। বিকেলে লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। শেখ হাসিনার পতনের পর যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সে যাত্রায় জয়ী হতে হবে। এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ভারত ও আওয়ামী লীগের প্রেতাত্মাদের কাঁধে ভর করে দেশ চালাতে চাইলে মানুষ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দুপুরে নওগাঁয় নিয়ামতপুরে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দেশ রক্ষায় জাতীয়তাবাদী শক্তির কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে দেশবাসী বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। এখনও দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। সাবেক এমপি ডাক্তার সালেক চৌধুরীকে সভাপতি এবং মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে নিয়ামতপুর উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। চাঁদপুরে অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন এবং সড়ক বিভাগ। চাঁদপুর কুমিল্লা মহাসড়কের বলাখাল, ধেররা এবং কোয়ারপুর বাজারের অভিযানের খবরে সরিয়ে নেওয়া হয়েছে অবৈধ কয়েকশো ছোট বড় স্থাপনা। হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার রিফাত জাহান জানান, চাঁদপুর কুমিল্লা মহাসড়কে মাইকিং করে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে বেশিরভাগ স্থাপনা আগেই সরিয়ে নিতে দেখা যায়। তারপর কিছু স্থাপনা না সরালে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। নাটোরের চলন বিলে 2 অবৈধ পাখি শিকারীকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে নাটোরের সিংড়া উপজেলার স্থাপনদিঘি এবং বেলঘরিয়া বিলে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়। জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সহায়তায় উপজেলা প্রশাসন ভোরে এই অভিযানটি চালায়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের 15টি অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়। পুড়িয়ে দেওয়া হয় পাখি শিকারের ফাঁদ। উভয় শিকারীকে মুচলেকা সহ 5,000 করে 10,000 টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি গোলাম রাব্বানী সর্দার। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এমন সন্দেহ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বলেছেন, রাজনৈতিক অধিকার নিশ্চিত না হলে কোনো সংস্কারই কাজে দেবে না। দলে ঢাকা বিভাগীয় এক কর্মশালায় এসব বলেন তারেক রহমান। কায়কোবাদ মাহমুদকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের নানান প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। ভবিষ্যতে 31 দফার আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে মন্তব্য করে তিনি বলেন, প্রয়োজনে যে কোনো সংশোধনীও আমলে নেওয়া হবে। সংস্কারে বিএনপির দেওয়া প্রস্তাব প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে কর্মীদের পরামর্শ দেন তিনি। আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী চলতে পারি, ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে এবং এটা সবকিছু নির্ভর করছে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আপনাদের উপরে নির্ভর করছে আপনাদের নেতৃত্বে যারা এই দলের রাজনীতি করছে তাদের সকলের উপর। সকল পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য উল্লেখ করে তারেক রহমান বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠিত হলেই তা কেবল সম্ভব। ভোট প্রদানের অধিকার, যার জন্য আমাদের হাজারো সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আপনারা লক্ষ লক্ষ নেতাকর্মী, আমাদের 60 লক্ষের মতো নেতাকর্মী মিথ্যে মামলার শিকার যারা হয়েছেন। আমরা যে কারণে যুদ্ধ করছি এই দেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কাজে আমাদেরকে যে কোনো মূল্যে এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে সচেতন করার মাধ্যমে। প্রায় আমরা একটি কথা বলছি, ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকায় বিভিন্ন খবর টবর থেকে নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। রাষ্ট্র সংস্কার ইস্যুতে তারেক রহমান বলেন, জনগণের অধিকার নিশ্চিত না হলে কোনো সংস্কারই সফল হবে না। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয়, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার, তাহলে যেই সংস্কারই করি, যাই করি আমরা, কোনোটিই কাজে লাগবে না। অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। জবাবদিহি না থাকায় বিগত সরকারের আমলে ডামি নির্বাচন, মধ্যরাতের নির্বাচন ও অর্থ পাচার হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7 সাবেক পুলিশ কর্মকর্তা ও একজন সাবেক সেনা কর্মকর্তাকে হাজির করা হবে। তারা ইতোমধ্যে অন্য মামলায় গ্রেফতার আছে। যাদেরকে হাজির করা হবে তারা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান, গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল হক ও ডিবি ঢাকা উত্তরের পরিদর্শক আরাফাত হোসেন। ট্রাইব্যুনালে হাজির করে তাদেরকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হবে। গত 27 অক্টোবর ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আইন শৃঙ্খলা বাহিনীর 17 জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে ইতিহাসে তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে, আর গণহত্যা বিচারের পূর্বে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। নিজেদের ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন মত প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। দুপুরে ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কেবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে ইতিহাস তাদের গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। হাসনাত বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি তাদের। সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, গণহত্যা বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে বলেও তিনি উল্লেখ করেন। ভারতের আদানি পাওয়ারের সঙ্গে করা সব চুক্তি পুনর্মূল্যায়নে উচ্চ ক্ষমতা সম্পন্ন অনুসন্ধান কমিটি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের নিয়ে করা এই কমিটিকে 2 মাসের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। এই চুক্তির বৈধতা নিয়ে করা রিট ও সম্পূরক আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য আগামী বছরে 25 ফেব্রুয়ারি দিন রেখেছেন আদালত। হাইকোর্ট আদানির সঙ্গে চুক্তি করার আগে দর কষাকষি করে থাকলে সে সংক্রান্ত কাগজ ও তথ্যাদি 30 দিনের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে দাখিলের নির্দেশ দেন। এছাড়া চুক্তি সম্পাদনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কিনা 3 মাসের মধ্যে তা আদালতে অবহিত করতে হবে। সম্পূরক আবেদনে এই রিটের আইনজীবী এম আব্দুল কাইয়ুম বলেন, নেপাল ও ভারতের অন্য কোম্পানি থেকে আদানির চেয়ে অনেক কম মূল্যে বিদ্যুৎ আমদানি করা হয়েছে। বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না এই মর্মে রুল ইস্যু করেছেন। সাথে সাথে 3টা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ প্রশ্নে আগামী 3 দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজিম ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিকেলে এই আদেশ দেন। ব্যাটারি চালিত রিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তাও জানতে চেয়েছে আদালত। এছাড়া ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার 13 বছর বয়সী নাইম হাসানকে 30 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দেওয়ার হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। এদিকে জনসমাবেশের নামে রাস্তা বন্ধ রেখে জনদুর্ভোগ বন্ধে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে 3 বিচারপতি পদত্যাগ করেছেন। পদত্যাগ করা 3 জন হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি AKM জহিরুল হক। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই 3 বিচারপতি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি এই 3 জনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
দেশে কোনো ব্যাংক বন্ধ করার ইচ্ছে সরকারের নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সামনে অনেক চ্যালেঞ্জ আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আর্থিক খাত সংস্কার করে সাময়িক নয় স্থায়ী সমাধানে চেষ্টা করা হচ্ছে। মূল্যস্ফীতি কমাতে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আদালতকে কার্যকর করার কথাবার্তা চলছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। রিপোর্ট করছেন রকনউদ্দিন। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশের বেশ কয়েকটি ব্যাংক, এমনকি এসব ব্যাংক থেকে জমা রাখা অর্থও তুলতে পারেননি অনেক গ্রাহক। তাই কোনো ব্যাংক বন্ধ হবে কিনা তা নিয়েই অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল সংবাদ সম্মেলনে। সবগুলো চেষ্টা করছেন, কিছু কিছু ব্যাংক আছে একেবারে মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়া কোনো আর্থিক খাত এসব ব্যাংকের খাতে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রুডেন্সিয়াল নর্ম আর ম্যানেজমেন্ট নর্ম পরিপালন করে না। আসছে বাজেটে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হলেও সরকারি কর্মচারীদের বেতন ভাতা আটকানো হবে না বলে জানান অর্থ উপদেষ্টা। বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় কোনো প্রকল্প আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তারা বেশি কাজ অনেক বাকি আছে, এটা আমাদের কতগুলো মায়ের সে দিয়েছে এবং তার মধ্যে কয়েকটা আমি বললাম, ট্যাক্স পলিসি আলাদা করা, রেশনালাইজ করা, ব্যাংকগুলো রিঅর্গানাইজ করা, ব্যাংকে এগুলো যেগুলো খারাপ আছে সেগুলো কীভাবে আমরা উদ্ধার করবো, তারপরে লিকুইডিটি সাপোর্ট দিয়ে কতগুলো লোকের যে সেগুলো বিশ্বাস আছে ব্যাংক। নিয়ম না মানা আর্থিক খাতের বড় সমস্যা উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, খেলাপি ঋণ আদায় ও মূল্যস্ফীতি কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও বলি একটু ধৈর্য ধরেন, কিন্তু সাধারণ মানুষের জন্য ধৈর্য ধারণ করা একটু ডিফিকাল্ট। 1000 টাকা নিয়ে যাবেন, ওখানে যদি দেখেন যে ছোট্ট একটা সে ব্যাগের মধ্যে কতটা বাজার, সব কিছু করতে পারে না। এটা তো ফ্যামিলি কত আপনার সে করে, তাই না? সেটা আমিও টের পাই, সবাই আপনার টের পান। চেষ্টা করছি অর্থ ঋণ আদালতটাকে আরো দ্রুত আরো অ্যাক্টিভেট করা। ওয়ার্ল্ড ব্যাংক, IMF সহ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আরও সহায়তা পাবার আশ্বাস মিলেছে বলেও জানান সালেহ উদ্দিন আহমেদ। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। শেষবারের মতো প্রিয় মোহামেডান ক্লাবে গেলেন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জাকারিয়া পিন্টু। মোহামেডান ক্লাব আঙ্গিনায় তৃতীয় ও ফুটবল ফেডারেশন চত্বরে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনারও দেখানো হয় পিন্টুর প্রতি। জোহর নামাজ শেষে প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় পঞ্চম জানাজা। তাঁকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন স্তরের শুভানুধ্যায়ীরা। কুশল ইয়াসিরের রিপোর্ট। চিরচেনা মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। 5 দশক ধরে এই ক্লাবে আসতেন কখনো খেলোয়াড়, আবার কখনো সংগঠক হিসেবে। পিন্টু ও তার সতীর্থদের পদচারণায় মুখরিত থাকত ক্লাব প্রাঙ্গণ। কিন্তু মঙ্গলবার সকালেও পিন্টু আসলেন নিথর প্রাণ। পুরো ক্লাব জুড়ে শোকের ছায়া। এখানেই জানাজার নামাজে অংশ নেন ক্লাব সংশ্লিষ্টরা। ক্লাবের প্রতি তার নিবেদন চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তারা। পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনি, এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন। সকল সময় পিন্টু ভাই আমার সাথে ছিলেন, এই ক্লাবের উন্নয়নে তার ধারণা ছিল। সকল সময় একটা কথাই চিন্তা করতেন, কিভাবে এই ক্লাবকে আরও সকল সময় যেভাবে তারা তাদের সময় এই ক্লাবকে গৌরব অর্জন করেছেন সেভাবে করতে পারেন। ক্লাবের একটি ভালো হলে খুবই আনন্দিত হতেন। এই বয়সেও উনি মাঠে নাচানাচি শুরু করে দিতেন। ক্লাবের খারাপ সময় অনেক দুঃখ প্রকাশ করতেন। আমরা মনে করি জাকারিয়া পিন্টু একটা ব্যক্তি নয়, নিজেই একটা প্রতিষ্ঠান। জাকারিয়া পিন্টু অত্যন্ত আদর্শ খেলোয়াড় ছিলেন, অত্যন্ত পরহেজগার ছিলেন। রমজান মাসে রোজা রেখে তিনি ফুটবল খেলতেন। তার সাথে আমি পাকিস্তান জাতীয় দলের হয়ে ইরান এবং তুরস্কে কয়েকবার গিয়েছি। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী, চীনের দেওয়ালের মতো ছিল তার ভূমিকা। অনেকবার এই ক্লাবকে লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন এবং খেলা ছাড়ার পরও তিনি ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ছিলেন। পরে মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রাঙ্গণে জানাজায় যোগ দেন সংগঠনের সভাপতি তাবিত আওয়াল সহ ফেডারেশন কর্তারা। জাকারিয়া পিন্টু বাংলাদেশের ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে জানিয়েছেন বাফুফে প্রধান। ফুটবল তাকে তৈরি করে দিয়েছে বাংলাদেশে এবং দেশকে স্বাধীন করে দিয়েছে। ওনারা সবসময় আমাদের অভিভাবক। অ্যান্ড উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন
আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে পঞ্চম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ সাংবাদিক নেতারা। বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে জাকারিয়া পিন্টুকে দাফন করা হয়। এর আগে সোমবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। 7 দিনের মধ্যে যাচাই কমিটি গঠনের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনরত তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যায় সচিবালয়ে ঘণ্টাব্যাপী বৈঠকে যাচাই কমিটি গঠনের আশ্বাস দেয়া হলে তারা কর্মসূচি 7 দিনের জন্য স্থগিতের ঘোষণা দেয়। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। সকাল থেকে তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে। কলেজের বাইরে সড়কের এক পাশে পুলিশেরও ব্যাপক উপস্থিতি ছিল। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের জন্য যেসব সুযোগ সুবিধা থাকা দরকার তার সবই আছে কলেজে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ কলেজে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। এই মুহূর্তে তিতুমির কলেজ ক্যাম্পাসে আছেন আমাদের রিপোর্টার নাহিদ প্রিন্স। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, আন্দোলনের কি তথ্য আছে আপনার কাছে, আর শিক্ষার্থীরা এ ব্যাপারে কি কি বলছেন? আপাতত আন্দোলন স্থগিত করা হয়েছে। আপাতত 7 কর্মদিবসের মধ্যে, মূলত 7 দিনের মধ্যে তিতুমির কেন বিশ্ববিদ্যালয় হতে পারবে সে বিষয়ে কমিটি গঠন করা হবে। মন্ত্রণালয় কমিটি গঠন করবে, সেজন্য তারা আপাতত তাদের যে শাটডাউন কর্মসূচি ছিল সেটি তারা স্থগিত করেছে। তবে তারা কলেজ ক্যাম্পাসে তারা অবস্থান নেবে সেটি তারা জানিয়েছে। কিছুক্ষণ আগে তারা এখানে কথা বলেছে। 14 জন শিক্ষার্থী কিন্তু বিকেল 3টায় তারা সচিবালয় যায় এবং সেখানে কিন্তু তারা এই বিষয়ে আলোচনা করে এবং সেখানে কিন্তু এই বিষয়ে আলোচনা হয়েছে। তারা যে বাইরে আন্দোলন করেছিল, আজকেও 11টা থেকে কিন্তু তারা আন্দোলনে নেমেছিল, কিন্তু সেটি কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে। তারা বাইরে কোনো কর্মসূচি করবে না। তবে বিশ্ববিদ্যালয় কেন হবে বা কী জন্য হবে সে বিষয়ে তারা ভেতরে তারা আলোচনা করবে এবং বিভিন্ন সেমিনারের আয়োজন তারা করবে। এছাড়া সেখানে যে পরীক্ষা বর্জন এবং ক্লাস বর্জনের যে বিষয়টি ছিল সেটি কিন্তু এখন উঠিয়ে নেওয়া হয়েছে। কাল থেকে ক্লাস এবং পরীক্ষা সব কিছুই কিন্তু চলবে, কিন্তু ভেতরে তারা অবস্থান নেবে সেটি তারা বলেছেন। এবং যে বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে সে বিষয়ে কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছেন। তারা কিছুক্ষণ আগে বলেছিলেন যে কেন বিশ্ববিদ্যালয় হবে বা কী জন্য হবে সে বিষয়ে কিন্তু তারাও এসে যাচাই বাছাই করবে এবং সার্বিক দিক বিবেচনা করে তারপর কিন্তু তারা সিদ্ধান্ত জানাবে, সেটি 7 দিনের মধ্যে। তো এই ছিল আমার কাছে তিতুমির কলেজ প্রাঙ্গণ থেকে সর্বশেষ। চলতি বছরে 10 মাসে শারীরিক নির্যাতন, সহিংসতা, ধর্ষণ, অপহরণ ও নিখোঁজের পর হত্যাসহ বিভিন্ন কারণে নিহত হয় মোট 482 জন শিশু, যার মধ্যে জুলাই আগস্ট গণহত্যায় মারা যায় 121 জন। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বছরের তুলনায় এ বছরে শিশু হত্যা বেড়েছে, তবে কমেছে শিশু নির্যাতন। আবির আহমেদের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিরীহ মানুষও নৃশংসভাবে হত্যার শিকার হন, বাদ পড়েনি শিশুরাও। আশোকের তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় 121 জন শিশু। জাতীয় প্রেস ক্লাবে শিশু অধিকার রক্ষায় অগ্রগতি শীর্ষক সংলাপের আয়োজন করে দুটি মানবাধিকার সংগঠন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহত শিশুদের তালিকা তৈরি ও প্রকাশের দাবি জানান বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। জুলাই আগস্ট এই সময়কালে দেখেন যে এই পুরো সময়ব্যাপী যে 121 জন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। নিহতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও আহত শিশুদের জন্য সুচিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা করা, শিশুদের জন্য পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা এবং দ্রুততার সাথে পৃথক শিশু অধিদপ্তর প্রতিষ্ঠা করা, শিশুদের সাথে প্রাক বাজেট এবং বাজেট পরবর্তী পরামর্শ সভার আয়োজন করা, আগামী অর্থবছর থেকে পর্যায়ক্রমে শিশুকেন্দ্রিক বাজেট ও প্রতিবেদন তৈরি এবং প্রকাশ করা। রাত জেগে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করার কারণে বাচ্চাদের মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়ছে বলে জানানো হয়। অনলাইনের যে হয়রানি, এটা যৌন হয়রানি বলেন, এটা সাইবার ক্রাইম বলেন, এটা নিয়ে আইন সালিশ কেন্দ্রের সঙ্গে আমরা গত কয়েক বছর থেকে কাজ করছি। এটার অবস্থা কিন্তু ভয়াবহ আমাদের দেশে। আমাদের নিজেদের বাচ্চারা যে সারা রাত জেগে ইন্টারনেট
ব্যবহারের মধ্যে কোথায় চলে যায়? 93% আপনার যারা ইন্টারনেট ইউজার্স ওগুলো হচ্ছে মোবাইল কোম্পানি থেকে আসে, যেখানে বিটিআরসির নিয়ন্ত্রণ নাই। থানায় শিশুদের আইনি সহায়তায় আলাদা কর্মকর্তা এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে শিশুদের সাথে মানবিক আচরণ করার আহ্বান জানান মানবাধিকার কর্মী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছেন সাদপন্থীরা। প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তার আগে সকালে আসন্ন বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসার অনুমতি দেওয়ার দাবিতে রাজধানী কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন সাদপন্থীরা। আন্দোলনকারীরা জানান ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তারা, কিন্তু সাদের আসার অনুমতি না মেলায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় পুলিশ তাতে বাধা দেয়। পরে সড়কে অবস্থান নেন তারা। এদিকে সাদপন্থীদের অবস্থানের কারণে কাকরাইল ও আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ যাত্রীরা। আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনাদের কাছ থেকে আমরা স্মারকলিপি চেয়েছি। স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব। দাম নিয়ন্ত্রণে রাখতে 43 প্রতিষ্ঠানকে আরও 19 কোটি 30 লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ এই ডিম আমদানির ব্যাপারে ব্যবস্থা নিতে আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে চিঠি দেওয়া হচ্ছে। ডিম আমদানির ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে, যার মধ্যে রয়েছে বার্ড ফ্লু মুক্ত দেশগুলো থেকে ডিম আমদানি, রপ্তানিকারক দেশে বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকারক ব্যাকটেরিয়া মুক্ত থাকার সনদ দাখিল, চালানের কমপক্ষে 15 দিন আগে সংশ্লিষ্ট সংঘনিরোধ কর্মকর্তাকে জানানো ও 7 দিন পর পর অগ্রগতি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা। চলতি বছরে 31 ডিসেম্বর পর্যন্ত এ অনুমতি বলবৎ থাকবে। মন্ত্রণালয়ের হিসেবে দেশে প্রতিদিন প্রায় 5 কোটি ডিমের চাহিদা রয়েছে। পল্টন ও সেগুন বাগিচায় বাসিন্দাদের দীর্ঘমেয়াদী বন্দোবস্তীয় অকৃষি খাসমহল জমির খাজনা গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া সহজীকরণ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে খাসমহল জমির ভুক্তভোগীরা জানান 2011 সালে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বহুমুখী উন্নয়নের নামে একটি প্রজ্ঞাপন জারি করে, যা রাজস্ব আয় পরিপন্থী। এর ফলে খাস জমিগুলোতে স্থাপনা নির্মাণ, উন্নয়ন কর্মকাণ্ড, বেচাকেনা সহ সকল ধরনের প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, যে কারণে খাজনা আয় থেকে বঞ্চিত হচ্ছে রাজস্ব বোর্ড। তাই বসবাসকারী ভূমি মালিকদের লাঞ্ছনা ও হয়রানির হাত থেকে বাঁচাতে ওই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান তারা।